ফিরে এলাম বিরতির পরে চ্যানেল মানে বই আড্ডা লিখাচ্ছে অনুষ্ঠান নিয়ে। খুব শিগগিরই এই অনুষ্ঠানকে আপনারা অন্য চেহারায় অন্য ভাবনায় দেখতে পাবেন। তার আগে কয়েকটা এপিসোডে আমরা একজন অতিথির মুখোমুখি বসেই আড্ডা দিচ্ছি। আজকে আমাদের অতিথি হয়ে এসে এই বই আড্ডা লিখাচ্ছে অনুষ্ঠানে এসেছেন পারমিতা মুন্সি। পারমিতা কবি, পারমিতা চলচ্চিত্রকার, পারমিতা একজন অ্যাক্টিভিস্ট। পারমিতা, তোমার অনেক অন্যান্য কাজকর্ম আছে, মানে গল্প উপন্যাস লেখালেখি, কবিতা তা তো আছেই। প্রথমে একটুখানি গল্প উপন্যাসের কথায় চলে আসি। তুমি তো গল্প তো লিখেছো, তোমার লেখা গল্প বেরিয়েছে। মানে কবিতা লিখছো বলে গল্প লিখবে না এরকম কোনো তোমার বাদ নেই? না। আর উপন্যাসের কথা কিছু ভেবেছো? উপন্যাসের কথা বলতে একটা বোধন বলে একটা সাহিত্য পত্রিকা বেরোচ্ছে, শারদীয়া সংখ্যা বিশেষ করে, তার এডিটোরিয়ালে অন্য দুই বন্ধুর সঙ্গে আমিও আছি। তো ওই বাকি দুই বন্ধু আমাকে খুব জোর করলো একটা উপন্যাস লেখার জন্য। এবার আমার তো মানে সময় নেই, জানো, সময়সীমার একটা রয়েছে। তবু সে একটা লেখা ছিল অর্ধেক, সেটাকে আমি নতুন করে সেটাকে আবার করছি। খুব ভালো। এটা কি বয় মিটস গার্ল নাকি আরেকটু কিছু অন্য রকমের? একটু অন্য রকমের। এটা একটা ওই 18/1 স্বর্ণমল্লিকা লেন, একটি ছেলে যে মানে যুবক, যে মনে করে তার একটা ইলিউশন আছে, তার একটা বাড়ি আছে এত নম্বর স্বর্ণমল্লিকা লেন, এবং যেটা একটা স্বপ্নের বাড়ি সেটা মনে করে, এবং সে তার স্ত্রীকে কনভিন্স করার চেষ্টা করে যে আমার কোনো একটা বাড়ি আছে, নেই কোনো বাড়ির অস্তিত্ব। তো এই বাড়িটাকে ধরেই একটা এই ভাবনা থেকে, এবং আজকের জীবন, আজকের সমাজ, আজকের কর্পোরেট লাইফ, আজকের যে কর্পোরেট লাইফের বাইরেও যে মধ্যবিত্ত লাইফ, আমাদের যে চাওয়া পাওয়া, আমাদের যে একটা ভীষণ ভোগ্য বস্তুর প্রতি একটা এই সময়ের আকর্ষণ, মানুষজনই, মানে কোনো এই সময়ের, ঐতিহাসিক বা তেমন না কিছু না না, বা একটুখানি ডকুমেন্টেশন পিরিয়ডিক না, নভেল সেরকম এই কিছু না। সময়ের। এবারে আমরা যে দিকটায় আসবো পারমিতা, তুমি পোষ্যদের নিয়ে, গৃহপালিত যে পোষ্য কুকুর বেড়াল ইত্যাদি, তাদের নিয়েও তুমি একটা বিরাট কাজ করো। হ্যাঁ, এটা আমার আমার তো দেখো ব্যক্তিগত ক্ষমতা তো খুব সীমিত, কারণ আয় সীমিত। আমরা যে কাজটা ইয়ে করি, সেখান থেকে দাঁড়িয়ে আমি কিছু বন্ধু বান্ধবের পাশে পেয়েছি। আমি মানে এখন যা জায়গাটায় দাঁড়িয়ে আছি, দিনে 200টা কুকুরের খাওয়ানোর দায়িত্ব আমি নিয়েছি, এবং আমি ব্যক্তিগতভাবে সে 10টা। কি সব কলকাতায় নাকি? না, না, কলকাতার বাইরে। কলকাতায় আছে তোমার টালিগঞ্জ, স্টুডিও পাড়া, রানীকুঠি, ওইদিকে একটা 50টা কুকুরদের গ্রুপ আছে। ওটা একটা মোহন ফিডার গ্রুপ বলে একটা এজেন্সিকে দিয়ে আমি করাই। ওরা করায় একবারই, দিনে একবারই পেট ভরে খাবার ইয়ে হয়। এছাড়া সুন্দরবনে আছে শীতলিয়া গ্রুপের সঙ্গে, ওদের ওই ছেলেরা করে নীলোৎপল, সন্দেশখালী, মানে পাখিরালয়, ওই দিকটায় ওরা ওখানে খাওয়ায়। বাঘাযতীনে একটা জায়গায় ফিডিং হয় 30-35টা কুকুরের, আই ব্লক ওই দিকটায়, সেখানে আমি ওদের চাল আর চিকেনের এটা দিই। বারাসাতে একটা জায়গায় 50টা কুকুরের, মানে মধুরমল্লি পুকুরের ওখানে 50টা জায়গার 50টা একটা কুকুরের বিরাট ইয়ে হয়, নেটওয়ার্ক তোমাকে একটা চালাতে হয়, করতে হয়। সবাই মিলে পেয়েছো তুমি হ্যাঁ, আগে। আর ক্রুয়েলটি কেস যেগুলো যেগুলো ধরো যাদেরকে বের করে দিয়েছিল, কারোর গলায় কোপ মেরে দিয়েছিল, কারোর মানে এরকম হয়েছিল, কারোর মানে ব্রিড করিয়ে করিয়ে যখন বুড়ো হয়ে গেছে রাস্তায় ফেলে দিয়ে গেছে, এরকম প্রায় 12 থেকে 14টা বাচ্চার ক্রুয়েলটি কেসের দায়িত্ব মানে আমি কুকুরের? ফস্টারিং করাই, পেট ফস্টারিং, কোনটা শেল্টারে রেখে, কোনটা কারোর পেট ফস্টারের কাছে রেখে, ওইটা আমি নিজেই ব্যক্তিগতভাবে ওদের দায়িত্ব বহন করি আর আর একটা কি। তোমার যে একটা বিখ্যাত পেট ক্যালেন্ডার করেছিলে? হ্যাঁ, ভারতবর্ষের মানে আমার জ্ঞান অনুযায়ী, মানে আমার কাছে থাকা তথ্য অনুযায়ী ভারতবর্ষের প্রথম সেলিব্রিটি পেট ক্যালেন্ডার আমার করা। সেলিব্রিটি পেট হ্যাঁ, ক্যালেন্ডার? কারণ পেট শুধু নিয়ে করলে একটা তো অ্যাওয়ারনেস তৈরি হবে না, যদি কিছু মানুষ, এবং সেই মানুষগুলো যদি চেনা মুখ হয়, তারা এলে সেগুলো তাদের সঙ্গে যুক্ত হলে তারা একটা ওই বিড়াল কুকুরদের কোলে নিয়ে বসে কোলে আছেন নিয়ে এরকম বলছে? বিভিন্ন রকম কে মুডে, কে বিভিন্ন ছিলেন রকম সেখানে? এতে অনেকেই ছিলেন। চিরঞ্জিত চক্রবর্তী ছিলেন, রূপাঞ্জনা, এরা বন্ধু আমার সব, আমার রূপাঞ্জনা মিত্র, কাঞ্চনা মৈত্র, আমাদের যিনি ডিআইজি ছিলেন প্রসূন ব্যানার্জি, যিনি এখন অবসর নিলেন, অভিনেতা প্রসূনদা ছিলেন, দেবলীনা দত্ত, জয় গোস্বামী ছিলেন? জয় গোস্বামী ছিলেন। বিড়াল নিয়ে বসে আছেন বিড়াল দেখে। বিড়াল নিয়ে, আমারই বিড়াল গাজর তার নাম, ও আচ্ছা, করে নিয়ে ছিলেন। জয় গোস্বামীর সঙ্গে সেবন্তীদি ছিল। সেবন্তী ঘোষ হ্যাঁ, ছিলেন, হ্যাঁ। তারপরে রূপম ইসলাম ছিল। তো এরকম ছিল আর কি। রূপম কি বিড়াল না কুকুর? কি নিয়ে রূপম বসছিল? কুকুর। রূপমের শ্বশুরবাড়ির যে কুকুরটা, সেই সেটাকে ও নিয়ে বসেনি। ও তার থেকে দূরত্ব রেখেই করেছে, কিন্তু সে বেচারা চুপচাপই বসেছিল, যেন সে গান আচ্ছা, শুনছে রূপমের আচ্ছা। করে আর কি। তো সেই তো ক্যালেন্ডার তো হিট, মানে বেশ। সেই ক্যালেন্ডার হিট, এবং সেই ক্যালেন্ডার বিক্রিও হয়েছে। সেই ক্যালেন্ডার বিক্রির টাকা দিয়ে আমরা একটা ভ্যাকসিনেশন ড্রাইভ করেছিলাম, কারণ কুকুরদের একটা অসুখ হয় ডিএইচপিপিআই আর র্যাবিস। র্যাবিস হলে খুব মানে বাঁচানো যায় না আর কি, তারা মারা যাবে। সেই ভ্যাকসিনেশন ড্রাইভটা করেছিলাম। তো সেই তার কিছু টাকা রয়ে গেছে। তারপরে এই বছর মানে যেটা করব আমরা 2024-এর শেষে 2025-এর যেটা করব, সেই যে তার যে বিক্রয়লব্ধ, এই দুটোর বিক্রয়লব্ধ টাকা এক করে আমাদেরকে একটা সংগঠন একটা গাড়ি দেবে। আমরা সেটাকে
লাইভ পেট অ্যাম্বুলেন্স মানে অ্যাম্বুলেন্স করবো আর কি পশু পাখিদের জন্য, যে অ্যাক্সিডেন্ট তার সেখানে সবই ব্যবস্থা থাকবে, একটা যেন ছোটখাটো যেতে পারে ছোটখাটো ইনজুরি করা, একটা রিকভার ছোট করা, রিকভার হয়তো করা ছোট করা সেই ইনজেকশন বা এটা আমার কিছু। একটা ইচ্ছে আছে। আমার যে আমার তো কোনো মনুষ্য সন্তান নেই, আমার যে পোষ্য সন্তান ছিল নিউটন, সে 6 বছর বয়সে চলে যায়। নিউটন চলে যাওয়ার পর আমি 1 বছর কোনো কাজ করতে পারিনি, কোনো কাজই করতে পারিনি, হসপিটালাইজ ছিলাম, কোনো ডাক্তার অসুখ ধরতে পারছিল না। তারপরে জানা যায় যে ওর জন্যই এটা হয়েছে। তো আমি নিউটনের স্মৃতিতে এই পেট ক্যালেন্ডারটা করেছিলাম। তো বাহ, খুব ভালো। অ্যাম্বুলেন্সটাও নিউটনের নামে করব। মানে আমরা বা রবীন্দ্রনাথ অনেক কাজ করতেন কবিতা লেখার পাশাপাশি। এখনকার কবিরা আর কেউ কিছু করেন না। অহরহ এসব শুনে থাকি আমরা। সমালোচকের মুখ তো আটকানো যায় না। কিন্তু তোমার উদাহরণটা দেখে আমরা দেখছি যে কবিতা লেখার পাশাপাশি কত কিছু আর করা একটা যায়। ছোট্ট কাজ আমি করি, সেটা শুরু করেছি পারমিতার গয়নার বাক্স বলে। আ পশ্চিমবঙ্গ দিয়েই শুরু করেছিলাম। এখন আস্তে, আস্তে কেরালা, মহারাষ্ট্র প্রান্তিক মানে যে গহনা শিল্পীরা, তারা খুবই মানে অবহেলিত, তারা বঞ্চিত। তাদেরকে খুব exploitation এর মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু তারা চমৎকার সব তাদের হাতের ফিনিশিং, তারা কাজ করতে পারে। সেই গয়নাগুলোকে আমি তাদের থেকে কিনে এনে, তাদের সঙ্গে কথা বলে ডিজাইন করে কিনে এনে আমি একটা ওয়াইডার প্ল্যাটফর্মে, বৃহত্তর প্ল্যাটফর্মে সেটাকে দিচ্ছি। তাতে তাদেরও একটা মানে বিক্রি হয়, তারাও বিক্রি কিছুটা লাভ হচ্ছে। করতে আমি পারে। তাদের থেকে কিনেই নিই। তাদের থেকে ওই প্ল্যাটফর্মে বিক্রি হবে কবে, সেখানে হবে তা নয়। আমি তাদের থেকে কিনে নিই। অর্ধেক গয়না আমি নিজেই পড়ি। বাকিটুকু আমি বাহ! হ্যাঁ, একটা তোমার প্ল্যাটফর্ম এত কিছু দেখে এর মধ্যে বেশ হাতের ছোঁয়া বোঝা যাচ্ছে। মানে এগুলো হ্যাঁ, কিছু আমি সেটাকে নিয়ে একটা পারমিতার গয়নার বাক্স বলে একটা উদ্যোগ করেছি আরকি। কোনো মিলে বা মেশিনে তৈরি নয় বোঝা যাচ্ছে। বেশ হস্তশিল্পের হ্যাঁ, ছোঁয়া আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা তো কবি পারমিতা হুম, মুন্সির মুখোমুখি বসেছি আজকে। হ্যাঁ, তার এত রকমের পারমিতা কতদিকে ছড়িয়ে আছে। তবুও সেই পারঙ্গমার কবিতা আমরা শুনে নিই। আচ্ছা। কবিরা কত কিছু করেন, আর যে আদেশে চুলও বাঁধে। তো আমাদের মহাজনে বলেই গেছেন, কবিতার পাতা উল্টে কবি পারমিতা মুন্সি। এটা আমার ১ম বইয়ের কবিতা, বইয়ের তীব্র মধ্যম থেকে। কবিতার নাম 'ভালো আছো?' এটা কবি ভাস্কর চক্রবর্তীকে উৎসর্গ করা। বাহ! আমি খুব যেতাম ভাস্করদার কাছে একসময়। ছোটবেলায় তখন রোববারের দুপুরবেলা ভাস্করদা ওই চিঁড়েকোঠার ঘরটায় বসে থাকতেন আর বলতেন। আর আমাকে বলেছিলেন যে, "তুমি না একদিন লিখবে দেখো।" একদিন মানে তোমার তো ভাস্করদার স্ত্রী তো বোধহয় তোমাদের ওদিকের হ্যাঁ, এলাকারই কিন্তু মানুষ। আমাকে ওই পার্শ্ববর্তীর বাড়ি। অভিক আর সুমন্ত ওরা নিয়ে ওরা গিয়েছিল নিয়ে গেছিল। ওরা হ্যাঁ, নিয়ে খুব গেছিল ওই ভাস্করদার। ভাস্করদার ইয়েতে। হ্যাঁ। তো আমি খুব যেতাম। মানে সে একটা অন্য অভিজ্ঞতা। ভাস্করদার বাড়িতে ঢুকলাম মানে ঘরটায় ঢুকলাম মনে হলো একটা অন্য জগতে ঢুকে গেলাম। একটা প্যারালাল রিয়ালিটির মধ্যে ঢুকে গেলাম মনে হলো যেন। হুম। তো ভাস্করদার আ চলে যাওয়ার খবরটা আমি পেয়েছিলাম অনেক পরে। তারপরে আমি লিখেছিলাম কবিতাটা। আবছা মনে পড়ছে চিলেকোঠার ঘর, রোদ্দুর চুঁয়ে পড়ছে নিচু বিছানায়। তুমি শুয়ে আছো বালিশে হেলান দিয়ে, দিগন্তে মিশেছে রামধনু। এটুকুই চিত্রকল্পের ধরন, এটুকুই বেঁচে থাকার স্বল্প আয়োজন। আলোকবর্ষ দূরত্বেও আজ কুশল বিনিময় করি। ভালো আছো? জানি তুমি উত্তর দেবেই। আলোকবর্ষদের দূরত্ব পার করে তোমার ভালো থাকার খবর এসে পৌঁছবে একদিন। ততদিনে পৃথিবী ধ্বংস হয়ে গেছে। নিহত শব্দের অভিশাপে আবছা ভেসে উঠবে চিলেকোঠার ঘর, রোদ্দুর চুঁয়ে পড়া নিচু বিছানা, হেলান দিয়ে শুয়ে থাকার বালিশ, দিগন্তে মিশে যাওয়া রামধনু। অন্তিম ধ্যানে বসেছেন মারিচ, স্বর্ণমৃগ হতেছে। বাহ! অসাধারণ। আমাদের সঙ্গে আজকে ছিলেন কবি, চলচ্চিত্রকার, ঔপন্যাসিক, সোশ্যাল অ্যাক্টিভিস্ট পারমিতা মুন্সি। পারমিতা, তুমি অনেকক্ষণ সময় দিয়েছো আমাদের। আমার পক্ষ থেকে, চ্যানেলের পক্ষ থেকে তোমার অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমারও আমার খুব ভালো লাগলো তোমার সঙ্গে এসে। তুমি আমাদের একজন সময়ের খুব উল্লেখযোগ্য কবি। তোমার সঙ্গে আজকে কথা বলতে পারে, আড্ডা মারতে পারে খুব ভালো লাগলো আমার।